আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নাঙ্গিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। আমি আজকে তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র গদ্যাংশ থেকে আলোচনা করব। আজকের পাঠ সাহিত্যের রূপ রীতি, এটি আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা কবিতা এবং নাটক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যে যেখানে রয়েছে তোমরা খাতা, বই, কলম নিয়ে আমার সাথে যুক্ত হও এবং ক্লাসটি মনোযোগ সহকারে শুনো। তো এই অংশে পাঠ করার পরে আমরা যা জানব: লেখক পরিচিতি বলতে পারবো, নতুন শব্দের অর্থ লিখতে পারবো, সাহিত্যের শাখাগুলো চিহ্নিত করতে পারবো, উপন্যাসের শ্রেণী বিভাগ করতে পারবো, ছোট গল্পের ধারণা ব্যাখ্যা করতে পারবো, প্রবন্ধের প্রকারভেদ বিশ্লেষণ করতে পারবো। তো আজকে প্রথম ক্লাসে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনেছি। তো আজকে পুনরায় কিছুটা আলোচনা করে নেই। লেখক হায়াত মাহমুদ, তোমরা আগে জেনেছ, ওনার আসল নাম মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি জন্মগ্রহণ করেছেন 1939 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে। তিনি বর্তমানে ঢাকায় গ্যান্ডারিয়ায় বাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি, কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিদ্যালয় থেকে তিনি অধ্যাপনা শেষে অবসর জীবনযাপন কাটাচ্ছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থর মধ্যে স্বাগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, তারপরে বাঙালি বলিয়া লজ্জা নাই, কিশোর বাংলার অভিধান উল্লেখযোগ্য। তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। তিনি গবেষণা এবং প্রবন্ধ সাহিত্যে বেশি খ্যাতি অর্জন করেন। তো আমরা কিছু টিকা জেনে নিই। তন্ময় প্রবন্ধ মানে বিষয়বস্তু প্রাধান্য স্বীকার করে যে সকল বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখতে হয় সেগুলোকে তন্ময় প্রবন্ধ বলা হয়। মানে বিষয়বস্তুটাই প্রাধান্য থাকবে। আর মন্ময় প্রবন্ধ হলো লেখকের মেধা শক্তি অপেক্ষা ব্যক্তি হৃদয় প্রধান হয়ে ওঠে, সে সকল মন্ময় প্রবন্ধ। মানে এখানে ব্যক্তি হৃদয়টাই প্রাধান্য পাবে, আর তন্ময়ের মধ্যে বিষয়বস্তু প্রাধান্য পাবে। প্লট, গল্প, উপন্যাস, নাটকের কাহিনী অংশকে প্লট বলা হয়। তো আমরা সাহিত্যিকদেরকে দেখতে পেলাম এবং সাহিত্যটা কি, মানে বিভিন্ন যে রয়েছে, কাব্যগ্রন্থ রয়েছে, এটাকে আমরা সাহিত্য বলি। তো আর সাহিত্যের রূপটা হলো, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, তারপর আবার তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি: কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস, ছোট গল্প, এই হলো সাহিত্যের রূপ। আর রীতিটা হলো নিয়ম কানুন, আলোচনা ও পর্যবেক্ষণ। তো পাঠের মূল যে আলোচনা আমরা শুরু করব। তো সাহিত্য কি? সাহিত্যের বিশাল পরিধির একটি বিষয়। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্য, অনাট্য, ছোট গল্প, উপন্যাস,
হ্যাঁ, রম্য রচনা ইত্যাদি। আর রীতি হলো এই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। তো আজকে প্রবন্ধের যে মূল বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হলো ছোট গল্প। তো ছোট গল্প বলতে আমরা কি বুঝি এই জিনিসটা আগে জানবো। যে রবীন্দ্রনাথ তার একটি কবিতায় যা বলেছিলেন সে কথাটি ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে এখনো প্রামাণ্য ব্যাখ্যা হিসাবে গণ্য হয়ে আসছে। তিনি লিখেছিলেন তার কবিতায় যে ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে বাসি, তারই দু চারিটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার গণঘটা, নাহি তথ্য নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এই যে শেষ হয়ে হইল না শেষ, এখানেই কিন্তু ছোট গল্পের সংজ্ঞাটা নিহিত। মানে ছোট গল্পটি আয়তনে বড় হবে না, এখানে এরকম একটা মনের মধ্যে এরকম একটা তৃপ্তি অনুভব হবে যে এই বুঝি শেষ হয়ে গেল, আবার মনে হবে না শেষ হইল না। তার এই কবিতার মাধ্যমেই কিন্তু ছোট গল্পের যে সংজ্ঞাটা আমরা বুঝতে পারছি। শেষ হইয়া হইল না শেষ কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এই কথার ভিতরেই বলে দেওয়া হয়েছে যে ছোট গল্প কখনোই কাহিনীর ভিতরে ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না। মানে বিস্তারিত কোনো কাহিনী এখানে থাকবে না ছোট গল্পে। যেমন ঘটে উপন্যাসের ক্ষেত্রে, উপন্যাস প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাপক মানে একটা কাহিনীর একটা বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, কিন্তু ছোট গল্পে এটা আমরা দেখতে পাব। ছোট গল্প হচ্ছে প্রতিটি জাত একটি সংক্ষিপ্ত গদ্য কাহিনী, প্রতিটি জাত একটি সংক্ষিপ্ত গদ্য, একটা সংক্ষিপ্ত আকারের কাহিনী থাকবে, যার বক্তব্য কোনো ঘটনা বা কোনো পরিবার বা কোনো মানসিকতাকে অবলম্বন করে ঐক্য সংকটের মধ্য দিয়ে সমগ্রতা লাভ করে। প্রমোদ চৌধুরী বলেছেন ছোট গল্পকে প্রথমত ছোট, দ্বিতীয়ত ছোট হতে হবে, গল্প হতে হবে। এই প্রমোদ চৌধুরী তিনি বলতেছেন যে গল্পটা হবে ছোট এবং এটা একটা গল্প হতে হবে। ছোট গল্পের হিরো কাঠিন্যের মধ্যে থাকবে জীবনের কোনো বিশিষ্ট দিক ও খণ্ডাংশ, মানে একটা বিশিষ্ট দিক থাকবে, একটি খণ্ড অংশ থাকবে। বিস্তারিত কোনো বর্ণনা এই ছোট গল্পের মধ্যে আমরা দেখতে পাবো না। ছোট গল্প বলতে কোনো ধরনের কাহিনী বুঝাবে সে বিষয়ে বিখ্যাত মার্কিন ছোট গল্পকার এডগার অ্যালান পো মনে করতেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পড়ে উঠা যায় এমন কাহিনী ছোট গল্প। মানে আধা ঘন্টা থেকে 1 থেকে 2 ঘন্টার মধ্যে এটা শেষ করা যায়, এটাই হলো ছোট গল্প। ইংরেজ লেখক H.G. ওয়েলস বলতেন যে ছোট গল্পের আয়তন হওয়া সঙ্গত যে 10 থেকে 50 মিনিটের মধ্যে পড়ে শেষ হয়। এছাড়াও আমরা বলতে পারি যে ঘটনা ও ভাবের তীর্যক একমুখিতা থাকবে এই ছোট গল্পের মধ্যে। ছোট গল্প ক্ষুদ্রাকৃত উপন্যাস বা রোমান্স নয়, তাই সাহিত্য রূপে ঘটনা ও ভাবের পল্লবিত বিস্তর ও ব্যাখ্যামূলক বর্ণনা পরিহার্য, মানে বিশ্লেষণধর্মী এটা থাকবে না। ছোট গল্প জীবনের সামগ্রিক রূপের দর্পণ নয়, জীবনের খণ্ডরূপী এর অবলম্বন। মানে এটা একটা সামগ্রিক, মানে পুরা কাহিনী না, এটা একটা অংশ থাকবে, এটা একটা অংশের উপর লেখা হবে। বলাই বাহুল্য উপন্যাসের যেমন বিস্তারিতভাবে কাহিনী বর্ণনা থাকে, ছোট গল্পের পরিধি ক্ষুদ্র হওয়ার কারণে ঘটনার পুঙ্খানুপুঙ্খ
উপস্থাপন সেখানে সম্ভব নয় এবং অপ্রয়োজনীয় বটে। মানে ওই বিস্তারিত বর্ণনা করা এটা অপ্রয়োজনীয়, তাহলে সেটা ছোট গল্প হবে না। সাহিত্য গবেষক শীর্ষচন্দ্র দাস যথার্থই বলেছেন, আসল কথা এই যে ছোট গল্প আকারে ছোট হবে বলিয়া ইহাতে জীবনের পূর্ণাবয়ন আলোচনা থাকতে পারে না। জীবনের খণ্ডাংশকে লেখক যখন রস নিবিড় করিয়া ফুটিয়ে তুলতে পারেন তখনই ইহা সার্থকতা। জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত কোনো বিশেষ পরিবেশের মধ্যে কেমনভাবে লেখকের কাছে প্রত্যক্ষ হইতেছে ইহা তাহারই রূপায়ণ। আকারে ছোট বলিয়া এখানে বহু ঘটনা সমাবেশ বা বহু পাত্র পাত্রীর বীর সমাপর নহে। ছোট গল্পের আরম্ভ ও উপন্যাস নাটকীয় হওয়া চাই। এটা শুরুটা হবে একটা নাটকীয়তার মধ্যে, আবার শেষটা ফিনিশিংটা হবে একটা নাটকীয়তার মধ্য দিয়ে। সত্য কথা বলতে কি, কোথায় আরম্ভ হইবে করিতে হইবে এবং কোথায় সমাপ্তি রেখা টানিতে হইবে, এই শিল্প দৃষ্টি যাহার নাই তাহার পক্ষে ছোট গল্প লেখা লাঞ্ছনা বই কিছুই নয়। মানে কোন জায়গা থেকে শুরু হবে এবং কোন জায়গাটা শেষ হবে ছোট গল্পটা, এটা যদি লেখক বুঝতে না পারে, সেই চিন্তা শক্তি যদি তার মধ্যে না থাকে, তাহলে কিন্তু তার পক্ষে ছোট গল্প লেখা সম্ভব নয়। বাংলা ভাষায় সার্থক ছোট গল্পের অনন্য দৃষ্টান্ত রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের এই বাংলা সাহিত্যে যিনি প্রথম ছোট গল্প নিয়ে এসেছেন তিনি হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কিছু গল্পগুচ্ছ রয়েছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সংকলন তিনি যে করেছেন। কবি বেশিরভাগ যে কবি ছোট গল্পগুলি লিখেছেন 1298 থেকে 1310 বঙ্গাব্দের মধ্যেই তিনি লিখেছেন। অখণ্ড সংস্কারের মোট 91টি গল্প রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পসমূহের বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। তার মধ্যে প্রথম ছোট গল্প হল ভিখারিণী, ভারতীয় পত্রিকায় 1847 সালে 74 সালে প্রকাশিত হয়। এই ভিখারিণী প্রথম ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের 1874 সালে প্রকাশিত হয় ভারতীয় পত্রিকায়। পরবর্তীকালে 1884-85 সালে গাঠের কথা, রাজপথের কথা, মুকুট প্রকাশিত হলেও তার প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা। গল্পটি হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়। 1914 সালে নারীর ব্যক্তিত্বের মহিমা, অধিকার, সচেতনতা, মর্যাদাবোধ চিত্রায়িত করেন হৈমন্তী, অপরিচিতা ও স্ত্রীর পত্র গল্পসমূহে। চরিত্রের বৈশিষ্ট্য অনুসারে ছোট গল্প বহু প্রকার হতে পারে। সাধারণত শ্রেণীবিভাগ হিসাবে এগুলো আমি এখানে উল্লেখ করছি। 1. প্রেম বিষয়ক, 2. সামাজিক, 3. প্রকৃতি ও মানুষ সম্পর্কে, 4. অতি প্রকৃত কাহিনী, 5. হাস্য রসাত্মক, 6. উদ্ভট গল্প কাহিনী, 7. প্রতীকধর্মী, 8. ঐতিহাসিক, 9. বিজ্ঞান ভিত্তিক, 10. গার্হস্থ্য বিষয়ক, 11. মনস্তাত্ত্বিক, 12. মনুষ্যত্বের প্রাণী জগৎ, 13. বাস্তবনিষ্ঠ, 14. গোয়েন্দা কাহিনী বা ডিটেকটিভ গল্প, 15. বিদেশি পটভূমিকায় রচিত গল্প। আমাদের জন্য গর্বের বিষয় এটাই যে বাংলা ভাষায় উপরুক্ত সব কয়টি শ্রেণীর গল্পই বাঙালি লেখকবৃন্দ লিখে গেছে, এখনো লিখছেন। তো আমরা ছোট গল্প সম্পর্কে এতক্ষণ জানলাম। এ পর্যায়ে উপন্যাস, সাহিত্যের আরেকটি শাখা উপন্যাস। তো উপন্যাস সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম। শুধু তাই নয়, পাঠক সমাজে উপন্যাসই সর্বাধিক বহুল পঠিত ও জনপ্রিয়তার শীর্ষে। উপন্যাস
এ পর্যন্ত বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি সর্বাধিক বহুল পঠিত এবং জনপ্রিয়তার শীর্ষে। উপন্যাসের কোনো একটি কাহিনী বর্ণিত হয়ে থাকে এবং কাহিনী গদ্যে লিখিত হয়। ছন্দবদ্ধ রচনায় অনেক পরে যেহেতু গদ্যের আবির্ভাব, তাই অপেক্ষাকৃত অধিক কালই গদ্যে কাহিনী লেখা হয়েছে। গল্প বা ছোট গল্প, উপন্যাস, রম্যকাহিনী ইত্যাদি। বাংলা ভাষায় প্রথম সার্থক ও কালজয়ী ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 19 শতকের পূর্বে বাংলায় কোনো উপন্যাস রচিত হয়নি। বঙ্কিমচন্দ্রের পরে মহৎ ঔপন্যাসিক বলতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বুঝি। একটি পরিসংখ্যান দেখা গেছে, পৃথিবীর যেখানে যত বাঙালি রয়েছে তাদের ভিতরে শরৎচন্দ্রই এখন পর্যন্ত সর্বাধিক পঠিত এবং জনপ্রিয়। বাংলা সাহিত্যে আধুনিক যুগে অবশ্য তারাশঙ্কর, বন্দ্যোপাধ্যায়, বনফুল, তারপরে সমবেশ বসু, শহীদুল্লাহ কায়সার, আবু ইসাক, হাসান আজিজুল হক প্রমুখ বিভিন্ন গল্পকার ও ঔপন্যাসিক খ্যাতি অর্জন করেছেন। উপন্যাস বহু রকমের হতে পারে, যেমন ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, ডিক্টেটিভ উপন্যাস, মনোবিশ্লেষণধর্মী উপন্যাস ইত্যাদি। বঙ্কিমচন্দ্রের সমকালে ঐতিহাসিক উপন্যাস খুবই জনপ্রিয় ছিল। তার সমসাময়িক রমেশচন্দ্র দত্ত তারই মতো বহু ইতিহাস আশ্রিত উপন্যাস রচনা করেছেন, যেমন মাধবী কঙ্কাল, রাজপথ, জীবন সন্ধান, মহারাষ্ট্র জীবন প্রভাত ইত্যাদি। তবে তার সমসাময়িক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেভাবে বাঙালি পাঠক সমাজকে মনোমুগ্ধ করে জয় করেছেন, তার সমকক্ষ আর কাউকে দেখা যায়নি। সাহিত্যের আরেকটি শাখা হলো প্রবন্ধ। প্রবন্ধ হলো গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্য পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা। এখানে পাঠকের সে কি জ্ঞান অর্জন করেছে সেখানে এটাই প্রাধান্য দেওয়া হয়। কোনো সন্দেহ নেই এই জাতীয় লেখা তথ্যের প্রাধান্য থাকবে, যার ফলে অজ্ঞাত তথ্যাদি পাঠক জানতে পারবে। মানে বিভিন্ন রকমের তথ্য এই প্রবন্ধের মধ্যে দেওয়া থাকবে, যা পাঠক পূর্বে জানেনি, সেগুলি সে এই প্রবন্ধের মাধ্যমে সে জানতে পারবে। সাধারণত কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয় বস্তু সম্পর্কে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্য রূপ সৃষ্টি করেন, তাকে প্রবন্ধ নামে অভিহিত করা হয়। প্রবন্ধের দুটি মুখ্য শ্রেণী আছে, যেমন তন্ময় প্রবন্ধ এবং মন্ময় প্রবন্ধ। বিষয়বস্তু প্রাধান্য স্বীকার করে যেসব বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখতে হয় সেগুলোকে আমরা তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলে থাকি। এই ধরনের প্রবন্ধ কোনো সুনির্দিষ্ট সুচিন্তিত চৌহদি বা সীমারেখার মধ্যে আদি, মধ্য এবং অন্ত সম্মিলিত চিন্তা প্রধান সৃষ্টি। এই জাতীয় রচনায় লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি ও জ্ঞানের পরিচয় মুখ্য হয়েও দেখা দেয়। আরেক শ্রেণীর রচনাও সম্ভব, যেখানে লেখকের মেধাশক্তি অপেক্ষা ব্যক্তি হৃদয়ে প্রধান হয়ে ওঠে। এদের মন্ময় প্রবন্ধ বলা হয়, যেমন রবীন্দ্রনাথের অধিকাংশ প্রবন্ধই এ পর্যায়ে মন্ময় প্রবন্ধের মধ্যে। তার মানে তন্ময় প্রবন্ধটা হলো বিষয়বস্তু এখানে প্রাধান্য থাকবে, আর মন্ময় প্রবন্ধটা হলো যে ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি হৃদয়কে নিয়ে যে প্রবন্ধটা লিখিত হবে। ও রবীন্দ্রনাথ ঠাকুর অধিকাংশ প্রবন্ধই এ পর্যায়ে। রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ বইটি সকল রচনায় এই জাতীয় মন্ময় প্রবন্ধের পর্যায়ভুক্ত। অনেকেই এই ধরনের লেখাকে ব্যক্তিগত প্রবন্ধ বলারও পক্ষপাতী।
বাংলা ভাষায় রচিত প্রবন্ধ সাহিত্য আয়তনে বিশাল এবং গুণগত মানে অতি উত্তম। রাজা রামমোহন রায় থেকে শুরু করে অদ্যাবধি তার প্রবহমানতা কখনো ব্যাহত বা বাধা প্রাপ্ত হয়নি। তো আমরা আজকে সাহিত্যের রূপরীতির যে বিভিন্ন শাখা রয়েছে তার মধ্যে ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ নিয়ে আলোচনা করেছি। তো তোমরা একটি বাড়ির কাজ খাতায় লিখে নাও। বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস কোনটি এবং সবচেয়ে বেশি পঠিত জনপ্রিয় কে? দলীয় কাজটি আজকে দিচ্ছি না যেহেতু তোমরা উপস্থিত নেই। আমরা কিছু মূল্যায়ন করে নিই। সাহিত্যের রূপরীতি প্রবন্ধ অনুসারে বাংলা ভাষায় সার্থক ছোট গল্পকারে অনন্য দৃষ্টান্ত কোন লেখক? মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে জনপ্রিয়তার দিক থেকে কোন সাহিত্যকর্ম সর্বাধিক শীর্ষে অবস্থান করছে? নাটক, উপন্যাস, ছোট গল্প, কবিতা? উপন্যাস। কোন জাতীয় রচনায় লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি ও জ্ঞানের মুখ্য দেখা দেয়? পরিচয় মুখ্য দেখা দেয়? উপন্যাস, নাটক, কবিতা কিংবা প্রবন্ধ? সঠিক উত্তরটি হবে প্রবন্ধ। সাহিত্যের রূপরীতি প্রবন্ধের মতে ছোট গল্পের বৈশিষ্ট্য হলো: 1. গল্পটি সহজ সরল হবে। 2. গল্পের কোনো তথ্য উপদেশ থাকবে না। 3. শেষ হয়েও শেষ হবে না। ছোট গল্পের বৈশিষ্ট্য আমরা 2 এবং 3, মানে গল্পে কোনো তথ্য উপদেশ থাকবে না এবং শেষ হয়েও শেষ হবে না। একটি বাড়ির কাজ তোমরা খাতায় লিখে নাও। বাংলা সাহিত্যের স্বনামধন্য কয়েকজন উপন্যাসিকের নাম এবং তাদের বিখ্যাত 4টি করে উপন্যাসগুলো একটি তালিকা তৈরি করো। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ এবং তোমরা ইচ্ছা করলে বারবার এই ক্লাসটি ইউটিউব কিংবা মাদ্রাসা নান্দিয়া সংঘ আদর্শ দাখিল মাদ্রাসা পেজ থেকে, ফেসবুক পেজ থেকে ডাউনলোডের মাধ্যমে দেখতে পারবে। এবং কারো যদি কোনো এই প্রবন্ধ সম্পর্কে প্রশ্ন থাকে তোমরা মাদ্রাসার ফেসবুক পেজে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি পরবর্তী সময়ে সেগুলির সমাধানের চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।